আচ্ছা, আজকে ক্লাসে যে বিষয়টা হলো সেটা হচ্ছে পিক্সেল। আচ্ছা, এখানে দেখি আমরা কতগুলো পয়েন্ট টাচ করতে পারি সেটার উপর বিষয়, যে এই পিক্সেলটা আসলে কি। পিক্সেলের সংজ্ঞাটা বলা হয় এরকম যে আপনি যখন কোনো একটা ওয়েবসাইটে যাবেন, দেখা যাক আমরা কোনো একটা ওয়েবসাইটে যাই, আমি রকমারি.কম ধরি। এই ওয়েবসাইটে গেলেন, কোনো কিছু হয়তো বা কোনো একটা ক্যাটাগরির ভিতরে আপনি যাচ্ছেন, লেখক ক্যাটাগরি আছে, বিষয় ক্যাটাগরি আছে, বিভিন্ন ক্যাটাগরি আছে। তা আপনি কোনো একটা ক্যাটাগরির ভিতর মানে ইন করলেন। তো আমি ধরলাম আমি এখানে গেলাম হচ্ছে হলো উপন্যাসে। আচ্ছা, প্রথম থেকে শুরু করি। এখানে আরেকটা বক্স নেই। আচ্ছা, প্রথমে আমি কি করলাম, রকমারিতে ঢুকলাম। ওকে, সমস্যা নেই। রকমারি.কম এখানে ঢোকা শেষ। ওকে, এরপরে স্টেপ হচ্ছে আমি চাচ্ছি যে কোনো একটা বিষয়ের উপর কেন্দ্র করে আমি সেই ক্যাটাগরির ভিতর ঢুকি। এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, তা আমি চাচ্ছি উপন্যাসে ঢুকি। তাহলে এখানে আমি আরেকটা লিঙ্ক পাইলাম। আচ্ছা, প্রথম লিঙ্ক আর দ্বিতীয় লিঙ্কে সেম নাকি ভিন্ন? আচ্ছা, তো আমি এখান থেকে চাচ্ছি যে আমি একটা কোনো একটা বই কিনি। তো বই কিনতে গেলে এখানে আমি আরেকটা লিঙ্ক পাচ্ছি, এইখানে একটা 3। ওকে, 3 নম্বর 3টা লিঙ্ক পাইলাম। এরপর আমি চাচ্ছি যে আমার হ্যাঁ বইটা আমার ভালো লাগছে, আমি বইটা এখন কিনবো। আচ্ছা, এখান থেকে একটা কাজ করা যেতে পারে। Okay, আর এখানে অ্যাড টু কার্ট। এটা আমি নিয়ে নিলাম, এখানে আরেকটা লিঙ্ক আসলো। আর সর্বশেষ গো টু কার্ট। কার্টে যদি যাই, তাহলে এখানে দেখেন আমার এখানে একটা কার্ট তৈরি করছে, এটার জন্য আমি একটা লিঙ্ক পাইলাম। এখন লিঙ্কটা কি অটোমেটিক নোট আসতেছে? না না, আমি লিঙ্কগুলো কপি করে করে নিয়ে আসতেছি। আচ্ছা, তো এখানে যে আমি এতগুলো ক্যাটাগরিতে পাইলাম, প্রত্যেকটা লিঙ্ক কি সেম নাকি ভিন্ন ভিন্ন? আচ্ছা, এখানে কোন জিনিসটা কমন ছিল? ওদের মূল্য রকমারি রকমারি.কম, বা তাদের ডোমেন নেমটা কি সবসময় সেম ছিল। ওকে, ঠিক আছে, এটা কোনো বিষয় না। তো আপনারা যদি এই লিঙ্কগুলো এখন একটা একটা করে যদি আমি আবার চেক করে দেখি যে কিরকম কি আসে, তাহলে যে ইন্টারফেসটা দেখতে পাবেন সেই ইন্টারফেসগুলো আমরা দেখাই। আর প্রথম ইন্টারফেসটা ছিল এরকম, এখানে উপরে যে হেডার অংশটা সেটা এরকম ছিল। ওকে, ঠিক আছে। দ্বিতীয় অপশনে যদি আমরা মুভ করি, এখানেও কি হেডার অংশটা সেম নাকি ভিন্ন? উপরে হেডার অংশটা কি সেম নাকি ভিন্ন, ভালো করে দেখেন। এই যে এই অংশটাকে কি সেম নাকি ভিন্ন হচ্ছে, এটা একটু খেয়াল রাখবেন। আচ্ছা, আমরা 3 নম্বর লিঙ্কটাতে আবার ভিজিট করি। এটা কি সেম আছে না ভিন্ন আছে, উপরে হেডার অংশটা একই আছে। তাহলে এই ওয়েবসাইটটা যদি আমাদের হয়, আর এই ওয়েবসাইটটা যারা এরকম ভিজিট করে বিভিন্ন লিঙ্কে পৌঁছায়, মানে কে কি রকম ভাবে সার্চ করতেছে, কে আমার ওয়েবসাইটে কি রকম ভিজিট করতেছে, এরকম যদি আমি পার্সনদেরকে খুঁজে বের করে তাদের নিকট আমার অ্যাডটা পৌঁছাই বা ফিল্টার করে পৌঁছাই, সেক্ষেত্রে কি আমার অ্যাডের মানে বাই সেলিং যে আমার যে পসিবিলিটি সেটা কি বাড়বে নাকি কমবে? আমি আবার বোঝাচ্ছি, যে আমার প্রোফাইলে কেউ আসলো, আসার পর সে আমার মানে আমার ওয়েবসাইটে কেউ আসলো, আচ্ছা সে দেখে গেল, এখান থেকে একটা দেখে চলে গেল, সে এক ধরনের কাস্টমার, কাস্টমার নাম্বার 1। সে কি করলো, আমার ওয়েবসাইটে ভিজিট করে চলে গেল।
এটা হচ্ছে আমার কাস্টমার নাম্বার 1। 2 নম্বর কাস্টমার, সে আমার ওয়েবসাইটে ঢুকলো এবং বিভিন্ন জনরার দেখলো যে কোন কোন জনরায় কি কি আছে। এটা শেষ। তৃতীয় ধরনের যে কাস্টমার, সেই কাস্টমারকে কি করলাম আমরা, সে দেখলো যে সে প্রথমে হলো বই দেখলো, তারপর উপন্যাসের একটা জনরায় ঢুকলো, তারপর ওখান থেকে একটা বই খুঁজে বের করলো, এবং সবার শেষ যে কাজটা করলো, সেই জিনিসটা একটা বই সে পছন্দ করলো। আর 5 নম্বর যে কাজটা, সেটা হচ্ছে সে তার এটা উইশ লিস্ট বা কার্টে অ্যাড করে নিল। তাহলে 5টা ক্যাটাগরির যে আমি এখানে কাস্টমার পাইলাম, এর ভিতর কোন ক্যাটাগরির কাস্টমারদের আমার মানে টার্গেট করে তাদের মানে তাদের টাইপের কাস্টমারদের আমার কাছে অ্যাড পৌঁছানো বেশি লাভদায়ক হবে? যারা আমার বই ভিজিট করছে তারা, নাকি আমার বই যারা মানে উইশ লিস্টে রাখছে তারা? 5 নাম্বারটা মনে হয় স্যার। তাহলে 5 নম্বর যারা, তারা কি করতেছে, আমার বইটা উইশ লিস্টে রাখতেছে। তাহলে তাদের কাছে, তারা আমার ওয়েবসাইটে ভিজিট করে চলে গেছে। এখন তাদের কাছে বা তাদের ধরনের যারা আছে, তাদের নিকট যদি আমরা একটা কোনো কিছু পাঠাই, একটা অ্যাড যদি তাদের প্রোফাইল পর্যন্ত পৌঁছায়, তাহলে আমাদের বই কেনার একটা সম্ভাবনা কি বেড়ে গেল না কমে গেল? আচ্ছা, তো এটার জন্য একটা সফটওয়্যার ইউজ করা হয় বা একটা টুল ইউজ করা হয়, যেটার নাম হচ্ছিল গুগল পিক্স ফেসবুক পিক্সেল। ফেসবুক পিক্সেল কি, আমরা একটু একটু সংজ্ঞাটা দেখে আসি। আচ্ছা, আমরা এটা সংজ্ঞাটা একটু দেখে মনোযোগ দিয়ে কি বলছে এরা। When someone visit your website and take an action, for example buying something, the Facebook pixel is triggered and report this action. This way you will know when a customer take an action after seeing your Facebook ad. You will also be able to reach the customer again by using custom audience. When more and more conversion happen on your website, Facebook gets better at delivering your ads to people who are more likely to take certain action. This is called conversion optimization. আচ্ছা, তাহলে এই জিনিসটা কি সেটা একটু আমরা বোঝার চেষ্টা করি। এটুকু তো ক্লিয়ার? এখানে এটুকু, এই অ্যাকশন গুলো তো ক্লিয়ার, ঠিক আছে। আমরা নিচের দিকে আসি আর একটু বোঝার চেষ্টা করি এখানে। আচ্ছা, যখন কেউ আমার ওয়েবসাইটটা কি করতেছে, ভিজিট করতেছে, তাহলে আমি প্রথম যে পয়েন্টটা দেখতে পাচ্ছি সেটা একটু লিখি, ভিজিটস ইওর ওয়েবসাইটস। আচ্ছা, তারপর যে অপশনটা বলছে টেক্স অ্যান অ্যাকশন লাইক বাইং সামথিং বা অ্যাড টু কার্ট, এরকম করে একটা অ্যাকশন সে কি আমার ওয়েবসাইটে পারফর্ম করলো। আমি এখানে লিখে দিচ্ছি হলো অ্যাড টু কার্ট। আচ্ছা, তাহলে এটুকু আমরা বুঝতে পারলাম এখানে কি কাজ হলো। 3 নম্বর যে পয়েন্টটা, সেটা বলছে দ্য ফেসবুক পিক্সেল ইজ ট্রিগার্ড এন্ড রিপোর্ট দিস অ্যাকশন। এই সময় ফেসবুক পিক্সেলটা কি হয়, ট্রিগার্ড হয়, মানে ফেসবুক পিক্সেলটা সে সচেতন হয়ে ওঠে এন্ড এই অ্যাকশনটাকে রিপোর্ট করে। আচ্ছা, this way you will know when a customer took an action after seeing your Facebook ad. You will also be able to reach this customer again by using custom audience. আচ্ছা, এটাও তো বুঝতে পারছেন যে এটার মাধ্যমে আমরা কি করতে পারি, কাস্টমার অডিয়েন্স তৈরি করতে পারি। When more and more conversations happen on your website, Facebook get better at delivering your ads to people who are more likely to take certain actions. So this is conversion called optimization. তাহলে পিক্সেলের কাজটা কি সেটা যদি আমরা এখানে বোঝার চেষ্টা করি, যে যখন কেউ আমাদের কোনো অডিয়েন্স কি করে, আমাদের প্রোফাইলটা ভিজিট করে বা আমাদের ওয়েবসাইটটা ভিজিট করে, সেক্ষেত্রে কি হয়, সেটাই আমাদের পিক্সেলটা কাউন্ট করার পর দেখে যে তারা কি ধরনের অ্যাকশন নিচ্ছে, সেটা তারা কাউন্ট করে। আচ্ছা, তারপরে ফেসবুক পিক্সেল ট্রিগার্ড। ফেসবুক পিক্সেল এই দুটো সিনারিও দেখার পর ফেসবুক পিক্সেলটা সেটা অ্যাকশনটা একটা কাজ করে নেয় আর এটাকে রিপোর্ট করে।
কি কি রিপোর্ট করে? রিপোর্ট মানে হচ্ছে কোনো তথ্য সংগ্রহ করে। কি তথ্য সংগ্রহ করে সেটা হচ্ছে কারা কারা আমাদের ওয়েবসাইটে আসতেছে, তাদের সার্চ ভলিউম কিরকম, মানে তারা কি ধরনের সার্চ করতে পছন্দ করে, তারা কি কি দিচ্ছে। অ্যাজ লাইক আমরা বুঝতে পারবো যে আমাদের এই যে ওয়েবসাইটটা আছে, মানে আমাদের ওয়েবসাইটে এই পেজটাতে মানুষের আনাগোনা বেশি। তখন এই ওয়েব পেজটা কিসের উপর ভিত্তি? সেটা হচ্ছে অপেক্ষা। অপেক্ষাটা কে লিখছে? মিসির আলী। তাহলে মিসির আলী সমগ্রের ভিতর অপেক্ষা যে বইটা আছে, এই বইটা যদি আমরা বেশি বেশি অ্যাড পৌঁছাই, তাহলে সেই ক্ষেত্রে আমার কাস্টমার আসার সম্ভাবনা বেশি। সেটা কোথা থেকে আমরা বুঝতে পারছি? ফেসবুকের পিক্সেল থেকে। এটাই হচ্ছে বিষয় যে ফেসবুক পিক্সেল কিভাবে কাজ করে। আচ্ছা, এটুকু কি ক্লিয়ার যে ফেসবুক পিক্সেল কিভাবে কাজ করে? ওকে, ঠিক আছে। এখন আমরা চলে যাই আমাদের ফেসবুক বিজনেস অপশনে। আচ্ছা, তো এখানে আমার প্রোফাইলটা চলে আসছে। এখানে যে ইভেন্ট ম্যানেজার বলে যে অপশনটা আছে, এটা হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার। ওকে, এই ইভেন্ট ম্যানেজারটাই হচ্ছে আমাদের ফেসবুক পিক্সেল, যেটা নিয়ে আমরা এখন কাজ করব। তো এখানে বলতেছে যে আপনি যে কোথায় থেকে ডাটা কালেক্ট করবেন, সে ডাটার একটা ডাটা সোর্সটা আমাদের কাছে পৌঁছায় দেন। তো এটার কিছু মাধ্যম আছে, আমি মাধ্যমগুলো এক এক করে দেখি। ওয়েব যেটা, আচ্ছা আমি এটা একটু কপি করে নিয়েছি। কপি। তাহলে এটা আমার ডাটা সোর্স নিয়ে যেটা বলতেছে সেটা একটু দেখি আমরা এক এক করে। প্রথমটা বলছিল কানেক্ট এ নিউ ডাটা সোর্স। আচ্ছা, তাহলে পিক্সেলের ক্ষেত্রে যে জিনিসটা রিকোয়ার করতেছে সেটা চাচ্ছে আমাদের কাছ থেকে ডাটা সোর্স। পিক্সেল রিকোয়ার্ড ডাটা সোর্স। এটার কারণটা কি সেটা এখানে যদি আমরা একটু ব্র্যাকেটে লিখি, এটার মাধ্যমে সেই ইনফরমেশন গুলো কি করবে? সেন্ড ইনফরমেশন ফ্রম এনি প্লেস হোয়ার ইউর কাস্টমার ইন্টারেক্ট উইথ ইউর বিজনেস। আচ্ছা, আমাদের এখানে বলছে যে এখানে সে কি করবে, যে ইনফরমেশন কালেক্ট করবে যেখানে আমাদের বিজনেস কি, কাস্টমারের সাথে আমার বিজনেসের একটা প্ল্যাটফর্মে ইন্টারেক্ট হচ্ছে। This information can then be used to create audience and run campaigns. Choose one to get started. তাহলে পিক্সেল রিকোয়ার্ড ডাটা সোর্স, ডাটা সোর্সের কারণটা কি কি, সেখান থেকে ইনফরমেশন কালেক্ট করবে। কালেক্ট ইনফরমেশন। আচ্ছা, একটা নম্বর গেল। তারপরে দ্বিতীয় যে উদ্দেশ্য সেটা হচ্ছিল কি, দিস ডাটা দিস ইনফরমেশন। আচ্ছা, তারপর ইনফরমেশন গুলো কি কাজে লাগবে সেটা এখানে বলছে। ইউজ টু ক্রিয়েট অডিয়েন্সেস। অডিয়েন্স ক্রিয়েট করতে হেল্প করবে, আর একটা কি ক্যাম্পেইন রান করতে ইউজ করবে। তাহলে এই দুটো জিনিস আমরা বোঝা শেষ, জানি কি কি লাগতেছে। আচ্ছা, 3 নম্বর যে বিষয়টা সেটা কি কি মাধ্যম থেকে নিতে পারে, মিডিয়ামটা কি কি হতে পারে। তাহলে আমরা লিখে দিই ডাটা মিডিয়াম। ডাটা মিডিয়াম প্রথমটা হচ্ছে ওয়েব। এরা বলতেছে যে কোনো একটা ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে, যে আপনার যদি কোনো একটা ওয়েবসাইট আছে তাহলে সেটার সাথে কানেক্ট করতে বলতেছে। কানেক্ট টু ইওর ওয়েবসাইট। আচ্ছা, ওয়েবসাইটে যে অ্যাকশনগুলো হয় সেটার কি, টু শেয়ার অ্যাক্টিভিটি দ্যাট অকার্স অনলাইন ইনক্লুডিং ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট এন্ড পারচেজ ইভেন্ট। আচ্ছা, এখানে কি কি হয় অনলাইনে?
ওয়েবসাইটে যে জিনিসগুলো হয় সেখানে উল্লেখ করছে, যদি কেউ ভিউ করে কোন কন্টেন্টে ভিউ হচ্ছে সেটা একটা হিসাব দিবে, কে কে অ্যাড টু কার্ট করতেছে, কোন কোন প্রোডাক্টে অ্যাড টু কার্ট হচ্ছে সেটা একটা হিসাব দিবে, আর কিসের উপর পারচেজ যে ইভেন্টটা মানে হোল ইয়ে হওয়ার পর যখন যে একটা হিসাব হয় সেই ইভেন্টে কিভাবে হচ্ছে সবকিছু একটা হিসাব সে আমাকে দিবে, ডকুমেন্টস আমাকে দিবে। ডাটা মিডিয়াম পর্যন্ত আমরা ক্লিয়ার যে একটা ওয়েবসাইটে কানেক্ট করতে পারি আমরা। দ্বিতীয় যে অপশনটা সে দিছে সেটা হচ্ছে কোন একটা অ্যাপ ইউজ করতে পারি। যে আমার অ্যাপের সাথে যদি আমি এখানে অ্যাটাচ করে নিই আমার এই ফেসবুক পিক্সেল, তাহলে আমার এখানে কে কে ইনস্টল করতেছে আর কে কে পারচেজ করছে সেটা একটা হিসাব আমি পাবো। ওকে। আর 3 নম্বর যেটা সেটা হচ্ছিল অফলাইন। অফলাইনে কি হয়, অফলাইন থেকে আপনি বুঝতে পারেন যে এই ধরনের কাস্টমার আমার এখানে ভিজিট করে বা এই ধরনের ইনফরমেশন আমাকে কোনোভাবে কালেক্ট করছেন, সেটাও আপনি পিক্সেলকে বোঝাই দিতে পারেন যে এই রকম ইনফরমেশন আমার কাছে আছে, এখান থেকে আপনি দেখতে পারেন ফ্রম ডেটাবেস। বিভিন্ন ডেটাবেস এখানে আমরা হেল্প নিতে পারি। তাহলে আমরা তিনটা মিডিয়াম ইউজ করে থাকি ডেটা মিডিয়াম। প্রথমটা হচ্ছে ওয়েবসাইট, দ্বিতীয়টা হচ্ছে অ্যাপ, আর তৃতীয়টা হচ্ছে অফলাইন ইনফরমেশন লাইক ডেটাবেস। তাহলে আমাদের এই অংশটুকু ক্লিয়ার। তাহলে এখানে আমরা কোথায় যাব, আমরা যাব আমাদের ওয়েবসাইটে। আমাদের যারা কোনো একটা ওয়েবসাইট ওন করি মানে আমাদের কোনো ওয়েবসাইট আছে সেটার সাথে আমরা গুগল পিক্সেলকে কানেক্ট করে দেবো, দেন ফেসবুক পিক্সেলকে কানেক্ট করে দেবো। আচ্ছা, এখানে অনেকগুলো অপশন আছে, তো আমরা এখানে ফেসবুক পিক্সেল যেহেতু কাজ করতে যাচ্ছি আমরা এটাকে সিলেক্ট করবো, দেন কানেক্ট। আচ্ছা, এখানে বলছে যে আমরা পিক্সেলের নাম দিতে। আচ্ছা, আমি অপশনগুলো লিখে রাখি, ওয়েব, তারপর হচ্ছিল গেট স্টার্টেড, সিলেক্ট কানেকশন মেথড। নেওয়ার পর আমরা এখানে কি সেট করতে যাচ্ছি, আমাদের টার্গেট ক্লাস কি আজকে হচ্ছে পিক্সেল অ্যাড করা। তো আমি এখানে ফেসবুক পিক্সেলটা এখানে মেনশন করে দিই। ফেসবুক পিক্সেল। আচ্ছা, আমরা পরের স্টেপে চলে যাই, দেন কানেক্ট। এখানে আমরা কি নেম ইউর পিক্সেল, আমরা এখানে কি বলতেছে যে নেম ইউর পিক্সেল, তো আপনারা পিক্সেলের নেম দিবেন। আমি আমার পিক্সেলে একটা নাম দেই। আচ্ছা, নাম দিতে হবে যেটা আপনি আইডেন্টিফাই করতে পারেন পরবর্তীতে। আচ্ছা, এখন বলতেছে যে এখানে আপনার কোন একটা ওয়েবসাইট যেটা আপনি ওন করেন সেই ওয়েবসাইটের ইউআরএল বা লিঙ্কটা এখানে দিতে। তো আমাদের কাছে যেহেতু কোনো ওয়েবসাইট নাই, তো প্যানাথিওনে যাই। প্যানাথিওনে এখন সবাই খুলছিলেন কি প্র্যাকটিস করার উদ্দেশ্যে? আপনি তো খুলছেন, অন্য কারোর তো রেসপন্স পাই না।
এখানে আমাদের ওয়েবসাইটটা দিয়ে দিছে। আচ্ছা, এখানে একটা জিনিস মাথায় রাখবেন, যখন কোথাও ওয়েবসাইটটা পেস্ট করবেন তখন এই প্রথম অংশটুকু একটু কাটে রাখবেন, জাস্ট ডোমেন এন্ড হচ্ছে .com টুকু এখানে অ্যাড করে নেবেন। আচ্ছা, আচ্ছা, এখন আমার এখানে ইনস্টল করা শেষ। এখন বলতিছে যে এটা যে আপনার কিনা সেটার একটা আপনি গ্যারান্টি দেন। এটা যে আপনারই পিক্সেল ইয়ে সেটা কোনো গ্যারান্টি আছে আপনাদের কাছে? সেই জিনিসটা আপনাদের গ্যারান্টি দিতে হবে। তো এটা করার আগে আমরা আরেকটা জিনিসের হেল্প নিব, সেটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার। গুগল ট্যাগ ম্যানেজার হচ্ছে ব্রিজ, যেটা আমরা ওয়েবসাইটের সাথে ফেসবুককে কানেক্ট করার জন্য ইউজ করা হয়। আর তার আগে আমাকে দেখতে হবে যে আমার এখানে কোনো ট্যাগ ম্যানেজার অ্যাড করা আছে কিনা আগে থেকে, সেই জিনিসটাকে আমাকে শিওর হতে হবে। আচ্ছা, এটা আমি এক্সটেনশনটা নিয়ে নিলাম। আর এটা চেক করবেন যারা, তাদের জন্য এটা লিঙ্কটা এখানে প্রোভাইড করে দিচ্ছি। আচ্ছা, এখানে আসি, আসার পর আমরা এটাকে ইনেবল করে নিই। এখান থেকে কোথায় গেল, দেন একটু রিফ্রেশ করে নিই। তাহলে এখানে কি কোনো ট্যাগ ম্যানেজারকে আমি এখানে ইনস্টল করছি? আমার এক্সটেনশনটা কি বলতেছে? এখানে কোনো প্রকার ট্যাগ ম্যানেজার ইনস্টল করা হয়েছে কি? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা অন্য একটা ওয়েবসাইটে যাই, দেখি তো তারা কোনো ট্যাগ ম্যানেজার ইউজ করছে কিনা। আমরা অন্য একটা ওয়েবসাইটে যাই। আমার এই ওয়েবসাইটটা উপর থেকে ভিজিট করে বলে দিবে যে এখানে কোনো। আচ্ছা, ট্যাগ ম্যানেজার দেখেন, দেখে বলবে যে এখানে কোনো প্রকার ট্যাগ ম্যানেজার ইনেবল করা আছে কিনা। দেখেন, এরা এখানে 3 ধরনের ট্যাগ, গুগল অ্যানালাইটিক্স, গুগল ট্যাগ ম্যানেজার, গুগল পাবলিশার ট্যাগ, এগুলো বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট এরা কি এখানে ইউজ করছে। তাহলে আমরাও কি ইউজ করব? যেহেতু আমরা এখানে কোনো কিছু ইউজ করা নাই, তাহলে আমাদের এখানে গুগল ট্যাগ ম্যানেজারে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তাহলে আমরা একটু সার্চ করি গুগল ট্যাগ ম্যানেজার। সাইন ইনটু ট্যাগ ম্যানেজারে ক্লিক করলাম। আচ্ছা, এখানে বলতেছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে, তো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করলাম। এখানে বলতেছে আপনার অ্যাকাউন্টের একটা নাম দিতে হবে। তাহলে আমার অ্যাকাউন্টের নাম এখানে অলরেডি আছে, আমি ওটাই কপি করে দিই। কান্ট্রি জানতে চাচ্ছে, ওকে।
আমাকে বলতেছে আপনার ওয়েবসাইটের লিংকটা দেন, আমি আমার ওয়েবসাইটের লিংকটা দিই। এটা কি ওয়েব, আইওএস, অ্যান্ড্রয়েড নাকি? তার আমি এখানে ওয়েবটা সিলেক্ট করে দিই, দেন ক্রিয়েট। এগুলো সবকিছু আসলো, আই অ্যাকসেপ্ট, দেন ইয়েস। লোডিং নিচ্ছে, আমার এখানে অ্যাকাউন্ট সেট আপ হয়ে যাবে এখন। আচ্ছা, তো এখানে বলতেছে যে আপনাকে আপনার যে গুগলের ট্যাগ ম্যানেজারটা আছে সেটাকে ইনস্টল করতে বলতেছে। ঠিক আছে, আপনার যে ওয়েবসাইটে যে ট্যাগ ম্যানেজারটা আছে সেটা আপনার ওয়েবসাইটে ইনস্টল করতে বলতেছে। কিভাবে ইনস্টল করবেন সেটা এখানে বলা আছে, একটু দেখেন, আমরা একটু জুম করি। আচ্ছা, পেস্ট দিস কোড অ্যাজ হাই ইন দ্য হেড অফ দ্য পেজ অ্যাজ পসিবল। আচ্ছা হেড, আচ্ছা এখানে HTML CSS সম্পর্কে বেসিক কারো ধারণা আছে? HTML CSS সম্পর্কে একটু বেসিক ধারণা, সম্পূর্ণ লাগবে না, হালকা হলে হবে। প্রচার করে নেন নাই। আচ্ছা ওকে, আমাদের রাইটার বা কোডার আরাফাত কই? ওনাকে তো দেখতেছি না। একটু আগে বের হয়ে গেল। আচ্ছা, তো এখানে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমরা একটু বুঝে নিই যে একটা ওয়েবসাইটের বিভিন্ন ধরনের মানে ট্যাগ থাকে, বডি ট্যাগ, হেড ট্যাগ, এগুলো বিভিন্ন ট্যাগ থাকে। আচ্ছা, আমি এখানে একটা ওয়েবসাইট দেখছিলাম, এটা ইন্সপেক্টে যদি ক্লিক করি তাহলে দেখাবে যে ওয়েবসাইটের কি কি আছে। এই যে HTML আছে, তারপর এখানে হেড আছে, তারপর এখানে বডি শুরু হয়েছে, বডি ট্যাগ শেষ হয়েছে কোথায়? এই যে বডি ট্যাগ এখানে শেষ হয়েছে, তারপর HTML শেষ হয়েছে, মাঝখানে অনেক ধরনের কোড আছে, এক একটা কোডে এক এক ধরনের অ্যাকশন আছে। বুঝতে পারছেন বিষয়টা? যখন কোনো ওয়েবসাইট তৈরি করা হয় বা ওয়েবসাইটের পিছনে যে প্রোডাক্টগুলো সেগুলো হচ্ছে HTML আর CSS। এই HTML-টা দেয় হচ্ছে আপনার একটা বেসিক স্ট্রাকচার। আমরা যদি একটা বাড়ির সাথে তুলনা করি, HTML ভার্সেস CSS লিখে যদি আপনি সার্চ করেন তাহলে বুঝতে পারবেন। এখানে অনেক ধরনের ইমেজ পাবেন যেগুলো আপনাকে বোঝাই দেবে যে কোনটা কি। আচ্ছা, এই যে HTML হচ্ছে হলো বাড়ির সাথে তুলনা করা হয়। HTML হচ্ছে হলো এই বাড়িটার একটা স্ট্রাকচার, ইট, পাথর, বালু, সিমেন্ট, এগুলো হচ্ছে হলো HTML। আর আশেপাশে যে ডিজাইনগুলো দেখতেছেন, বিভিন্ন ধরনের এলিমেন্ট, এগুলো হচ্ছে হলো CSS। তাহলে বুঝতে পারছেন HTML আর CSS কি? আচ্ছা ওকে, এখানে তাহলে আমি HTML CSS একটু বুঝিয়ে দিই হালকা করে, তাহলে আর পরবর্তীতে সমস্যা হবে না। HTML হচ্ছে হলো আপনার হচ্ছে হলো কি স্ট্রাকচার, এটাকে বলা হয় স্ট্রাকচার। আর CSS হচ্ছে হলো সে বাড়ির স্টাইল। আরেকটা আছে হচ্ছে হলো জাভা স্ক্রিপ্ট। জাভা স্ক্রিপ্ট কি বলেন তো কেউ? HTML যদি বাড়ি স্ট্রাকচার হয়, CSS যদি বাড়ি ডিজাইন হয়, তাহলে রুমাইয়া জেমি বলেন যে জাভা স্ক্রিপ্টে কি কাজে ইউজ করা হয়? কি বলেন স্যার? জাভা স্ক্রিপ্ট, একটা ওয়েবসাইটে জাভা স্ক্রিপ্ট কি কারণে ইউজ করা হয়? আচ্ছা, জাভা স্ক্রিপ্ট, হ্যাঁ বলেন। প্রোগ্রামিং যে করা হয় ওটার ক্ষেত্রে কি ইউজ করা হয়? জাভা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এন্ড জাভা স্ক্রিপ্ট হচ্ছে লুক লাইক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, দুটো কাছাকাছি কিন্তু ভিন্ন জিনিস। জাভা স্ক্রিপ্টটা হচ্ছে হলো আমরা যে শেয়ার ইটের কোন একটা ওয়েবসাইটে যাই, শেয়ার ইটে যদি যাই, আচ্ছা এটা না,
সে এটা খুব সুন্দর একটা ইন্টারফেস ওরা ইউজ করে। আচ্ছা, এটাই দেখাই। এই যে এখানে দেখতেছেন না, এখানে এক একটা দেশ একা একা উপরে উঠে আসতেছে, একা একা নামা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? এই যে একটা জীবন্ত, এখানে এই ম্যাপটাকে দেখে জীবন্ত ম্যাপ মনে হচ্ছে না? হ্যাঁ, অটোমেটিক চলে আসছে। আচ্ছা, আমিও যে জাভাস্ক্রিপ্ট সম্পর্কে খুব জানি তা কিন্তু না, আপনাদের মতোই জানি। তো এইচটিএমএল আমরা কি দেখলাম, আমরা আরো কিছু ওয়েবসাইট দেখি যারা জাভাস্ক্রিপ্ট ইউজ করে। এই যে সুন্দর করে একটা হোভার স্টাইলে একটা ডিজাইন নিয়ে আমাদের সামনে আসতেছে, দেখে মনে হচ্ছে ওয়েবসাইটটা জীবন্ত। আবার আমরা যদি আরেকটা ওয়েবসাইট নেই, আরেকটা ওয়েবসাইটের কি হতে পারে? আচ্ছা, ফিশ মার্কেট ইউএসএ, মাছের বাজার দেখে আসি ইউএসএ কোন একটা। দুটো ওয়েবসাইটের ভিতরে পার্থক্য দেখালে বুঝতে পারবেন। আচ্ছা, আচ্ছা, আমরা এই দুটো ওয়েবসাইটের সাথে কম্পেয়ার করি, পরে দেখতে যাচ্ছি। আচ্ছা, আচ্ছা, এখানে অনেক দুটো ওয়েবসাইট দেখতে পাচ্ছি আমরা পাশাপাশি। এটা একটা ওয়েবসাইট, এটা একটা ওয়েবসাইট। প্রথমটা হচ্ছে শেয়ার ইটের ওয়েবসাইট। সেখানে আমরা দেখি যে একটু জুম ইন করলেই দেখা যাচ্ছে যে ওয়েবসাইটে বিভিন্ন ম্যাপের বিভিন্ন জায়গাগুলো আমাদের সামনে আসতেছে। আবার এখানে মনে হচ্ছে কে জানি ফোনটা ইউজ করতেছে, আমরা বসে থেকে দেখতেছি। আবার নিচে যদি আসি, দেখেন এটা অটোমেটিকলি স্ক্রল হতে আছে। আর এদিকে যদি আসি, এখানে একটা ভিডিও অ্যাড করছে। তারপরে এখানে যখন যেটার উপর আমি মানে জাস্ট আমার মাউসটা ঘোরাচ্ছি, যেটাকে হোভার বলে আর কি, যেটার উপরে আমি মাউসটা রাখতেছি, নিচে তার ইনফরমেশন গুলো চলে আসতেছে। আচ্ছা, এখন বলেন দুটো ওয়েবসাইটের তো জীবন্ত কোনটাকে বেশি লাগতেছে, শেয়ারের ওয়েবসাইটটাকে নাকি মাছের ওয়েবসাইটটাকে? আমার কিন্তু শেয়ারটা মনে হলো। আচ্ছা, তো জাভা স্ক্রিপ্ট হচ্ছে কিছু কোড যেটা আপনার এইচটিএমএল বা সিএসএস এর মাঝখানে মানে থাকে, থাকার পর এই ওয়েবসাইটটাকে কি দেয়, যেমন দেয়, মানে জীবন দেয়। এখন আপনাদের কাছে কোশ্চিন সেটা হচ্ছে হলো যে আপনারা তো আপনাদের প্রোফাইলে মানে আপনাদের ওয়েবসাইটে জাভা স্ক্রিপ্ট অ্যাড করলেন, এতে আপনাদের সেল বাড়বে না কমবে? পারবে। কেন বাড়বে? যদি আমার ওয়েবসাইটে আসবে তা ভালো লাগবে এবং এটা একটা আকর্ষণীয় ফিচার আচ্ছা, জন্য হয়তো। আচ্ছা, ঠিক আছে। আর কারো কোনো মতামত? জাভা স্ক্রিপ্ট যদি প্রপারলি আপনার ওয়েবসাইটে ইউজ না করা হয়, জাভা স্ক্রিপ্ট যদি প্রপারলি আপনার ওয়েবসাইটে ইউজ না করা হয়, আপনার ওয়েবসাইট হয়ে যাবে অনেকটা এরকম। দেখেন, আমার হাতে 3 সেকেন্ড সময় আছে, আমি আপনার ওয়েবসাইটে ভিজিট করব।
1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড। দেখেন এখানে আসতে আমার কি অপেক্ষা করতে লাগলো না অনেকক্ষণ? 3 থেকে 4 সেকেন্ড মধ্যে আমি এখানে অপেক্ষা করলাম না এই ওয়েবসাইটে? এখানে রিফ্রেশ করে দেখাই, এখানে রিফ্রেশ করে দেখেন, রিফ্রেশ করলাম, করা মাত্র আমার ওয়েবসাইট রেডি। জাভাস্ক্রিপ্টে কাজ করা আছে কিন্তু আমার ওয়েবসাইট রেডি। আবার এখানে আমি আসলাম, আসলে রিফ্রেশ করলাম, এখানে আসলো। কোনটাতে বেশি সময় নিল? এলইডিবি লট 1 এর সময় বেশি নিল না? হ্যাঁ এর কারণ, এর কারণটা হচ্ছিল এটা জাভাস্ক্রিপ্ট প্রপারলি ইউজ করতে পারে নাই। আর এরকম ওয়েবসাইট যখন প্রপারলি জাভাস্ক্রিপ্টটা ঠিকমতো ওনাদের যে ডেভেলপার আছে তাদের যদি ঠিকমতো কাজ করে না নামাতে পারে কোডের অংশগুলো, তাহলে আস্তে আস্তে আপনার ওয়েবসাইটটা কি হয়ে যাবে? স্লো হয়ে যাবে। আর যদি ওয়েবসাইট স্লো হয়ে যায়, ভিজিটর আপনার ওয়েবসাইটে ভিজিট বেশি হবে না কম হবে? কম আসবে না। তাহলে এক্ষেত্রে মনে রাখতে হবে যে জাভাস্ক্রিপ্ট যেরকম আপনার ওয়েবসাইটকে সুন্দর লুকও দেয়, সে সাথে এর একটা হিউজ চান্স থাকে যে আপনার ওয়েবসাইটটাকে স্লো করে দেওয়ার। ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, ওকে। তাহলে আমার দুটো সেকশন শেষ, এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট। আর এইচটিএমএল এর যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এইচটিএমএল কিছু ট্যাগ থাকে। আমরা যদি কোন একটা ওয়েবসাইটে যাই, এই ওয়েবসাইটে যদি যাই, যাওয়ার পর যদি ইন্সপেক্টে ক্লিক করি, তাহলে এর ভিতরে কোডগুলো আমরা দেখতে পারবো। কোডে আমাদের কোনো কাজ নাই, জাস্ট এখানে আমাদের দেখা যে এই প্রত্যেকটা জিনিসই কোনো না কোনো ভাবে অন পেজ অফ পেজ বিভিন্ন জায়গায় ভূমিকা রাখে। আচ্ছা, দেখেন কতগুলো কোড লেখা লাগে। একজন ওয়েব ডিজাইনের কি পরিমাণ কোড লেখা লাগে দেখেন। ওরে আল্লাহ। 2408 লাইনে সে কোড লিখছে। এন্ড প্রত্যেকটা লাইনে এমন কিছু অ্যাকশন আছে যেটা আমার ওয়েবসাইটে কিছু না কিছু ভূমিকা রাখে। এখন গ্রাফিক্সের কাজে হয়তো আমরা একটু ক্রিয়েটিভ থাকলে সেই জিনিসটা আমরা চোখে দেখাই দিতে দেওয়া যাবে যে ভাই কাজ হচ্ছে, এই জিনিসটা দেখ। আপনি আপনার মাউস ঘুরাই ঘুরাই, আপনি কিবোর্ড ঘুরাই ঘুরাই দেখাতে পারবেন, দেখ ভাই কাজ হচ্ছে। কিন্তু এইচটিএমএল এ যখন আমরা শেষ আউটপুট না আসবে তখন পর্যন্ত আপনি কি আপনার বাইরে দেখাতে পারবেন যে কাজ হচ্ছে? বা একটা ওয়েব ডেভেলপমেন্ট যারা করে তারা কি শেষ পর্যন্ত দেখাতে পারে যে আমার ওয়েবসাইটে কাজ হচ্ছে কিরকম? সেটা কিন্তু প্রপারলি দেখাতে পারবে না। আর যখন দেখাতে পারবে না তখন মানে ওরা বুঝবে যে ওয়েবসাইট কি হচ্ছে না হচ্ছে কিছু বুঝতে পারে না। আচ্ছা, এখানে একটা মজার জিনিস দেখেন, এখানে কি লেখা আছে? GTM is installed properly। ঠিক আছে, এটা দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার। জি স্যার। এর মানে হচ্ছিল গুগল ট্যাগ ম্যানেজার এখানে ইনস্টল করছে এবং সেটা প্রপারলি ইনস্টল হয়েছে। আচ্ছা, তো এই জন্য বলা হয় যে সবচাইতে বেশি কাজ পাওয়া যায় হচ্ছিল গ্রাফিক্সে, গ্রাফিক্স ডিজাইন গুলো মার্কেট প্লেসে। তারপরে আসে হচ্ছিল আপনার ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন সেকশন গুলা, সরি ডেটা এন্ট্রির বিভিন্ন সেকশন। তারপরে আছে ডিজিটাল মার্কেটিং, আর সবার শেষে আছে হলো ওয়েব ডিজাইন। কারণ আপনি এই ওয়েব ডিজাইনের যদি একটা অংশে সামান্য একটু ভুল করেন আপনি, আপনার পুরো ওয়েবসাইটটা নষ্ট হয়ে যাবে। আপনার এই ওয়েবসাইটে আসার পর সিম্পল একটা ভুল করলেন, আপনার পুরো ওয়েবসাইটটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আপনার ওয়েবসাইটে এই কাজগুলো সচরাচর কেউ করতে চায় না, বা যার কাছ থেকে মানে যার তার কাছ থেকে করে নিতে চায় না। আপনি দেখবেন যে আপনার ফাইবারে গিগ খুলে 2 মাস 3 মাস রাখে দিচ্ছেন, একটা না একটা কাজ পাবেন। আপনার ডিজিটাল মার্কেটিং, ডেটা এন্ট্রি, গ্রাফিক্স এই গ্যারান্টি দেয়, কিন্তু ওয়েব ডিজাইনার যেটা আছে সেটা কিন্তু এই গ্যারান্টি দিতে পারে না। কি জন্য দিতে পারে না বুঝতে পারলেন? আপনার হাজার হাজার টাকার একটা ওয়েবসাইট আপনি একটা ডেভেলপার হাতে তুলে দিলেন, জানেন না ডেভেলপার কাজ করে কিনা। ডেভেলপার কাজ করলো, করার পর আপনার ওয়েবসাইটটা গুড়ামড়া করে নষ্ট করে রাখে দিল, তাহলে আপনি কোনো টিপস দিবেন নাকি ওয়েবসাইটের জন্য জরিমানা ধরবেন? হালুয়া হয়ে যাবে। তো এই জন্য অনেকে কি করে, এই ওয়েবসাইটের যে ডেভেলপমেন্টের একটা যে ব্লু প্রিন্ট কপি সেটা তাদের কাছে রেখে দেয়। কাজ করানোর আগে একটা ব্লু প্রিন্ট কপি তার নিজেদের কাছে রেখে দেয়, দিয়ে বলে যে ঠিক আছে আপনারা কাজ করেন, যাতে ওয়েবসাইট নষ্ট হয়ে গেলেও সবকিছুর ফরম্যাট করে দিয়ে ওই ব্লু প্রিন্টটা আবার নতুন করে ইউজ করে আগের অবস্থায় নিয়ে যাওয়া যায়। মানে অনেকটা এরকম যে আপনার কাছে কোনো একটা অ্যান্সার শিট আছে, আপনার বন্ধু বললো যে বন্ধু আমাকে অ্যান্সার শিটটা দে, আপনি ওনাকে অ্যান্সার শিট দেওয়ার আগে নিজের কাছে একটা কপি রাখলেন, কারণ জানেন না আপনার বন্ধু আপনাকে অ্যান্সার শিট ব্যাক দিবে কি দিবে না। পরবর্তীতে কিছু হয়ে গেল, পরীক্ষার দিন চলে আসলো, আগামীকালকে পরীক্ষা, আপনাকে পড়তে হবে,
তো সেই জন্য আপনি কি করবেন, তখন অ্যান্সার শিটটা ফলো করবেন, যে হ্যাঁ আমার কাছে আগে থেকে তো একটা অ্যান্সার শিট আছে, এটা আমি একটু ফলো করে দেখি। তাহলে আর বন্ধুরা সব বসে থাকতে হবে না, আর ওই অ্যান্সার শিট হারাই গেলেও আর কোনো সমস্যা থাকবে না। এই জন্য ব্যাকআপ ইউজ করা হয়। আচ্ছা, তা আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে HTML বিভিন্ন ট্যাগ। তো এখানে দেখেন, এখানে ট্যাগ ইউজ করা হয়েছে। HTML এখানে প্রথমে ডিক্লেয়ার করা হয়, এটা হচ্ছে ওদের একদম মানে প্রধান ট্যাগ। এই ট্যাগটা শেষ হয় একদম শেষে আসে, এই যে ওই ট্যাগটা ক্লোজ হয় এইখানে আসে। তাহলে আমরা প্রথমে কি দেখলাম, যেখানে দুটো ট্যাগ ইউজ করা হয়। প্রথমটা ওপেনিং ট্যাগ হচ্ছিল HTML লিখে লিখে কোড লেখা শুরু করতে হয়, আর এটা শেষ হয় হচ্ছিল ওই কোডই সেম ইউজ করবেন, জাস্ট এখানে একটা এন্ডিং স্ল্যাশ দিতে হয় HTML। আবার যদি আমরা এখানে হেড লিখি তাহলে হেডের ক্ষেত্রেও সেম, স্ল্যাশ ইন বডির ক্ষেত্রেও সেম। আপনার যে ট্যাগ ইউজ করেন, এখানে কিছু নিয়ম আছে, যারা যখন আমরা ওয়েব ডিজাইন সম্পর্কে একটু বেসিক ধারণা নিতে যাবেন তখন আমাদের কোনো সমস্যা হবে না, কারণ মানুষ তো কাজ করতেছেন, এটা কি থামে আছে? থামে নেই। এই যে হেড ট্যাগ শুরু হলো, হেড ট্যাগ শেষ হলো, আবার বডি ট্যাগ শুরু হলো, সেম পদ্ধতিতে বডি ট্যাগ শেষ হয়। এটা আসলে একটা HTML এর মানে বেসিক স্ট্রাকচার আর কি, যে কোনো ট্যাগ শুরু হবে সেম এন্ড অফ ওই ট্যাগ দেই, জাস্ট সামনে একটা ব্যাকস্ল্যাশ থাকবে, দিয়ে সেই ট্যাগটা শেষ হয়ে যাবে। জি, ওকে। তাহলে আমাদের এখানে বোঝা শেষ যে HTML কিভাবে কাজ করে। ও আরেকটা বিষয়, আপনাদের টেনশন করার কিছু নাই, ডেভেলপারদেরও অত টেনশন করা লাগে না ওদের। টাইটেলও দিতে হয়। জি, কিছু বলতেছেন কেউ? স্যার হয়তো বা বাইরে কোথাও এখানে না। আচ্ছা, তাহলে আমাদের এটুকু শেষ যে HTML কিভাবে কাজ করে। ওকে। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমরা যে কোড লিখবেন, নোটপ্যাডে কোড লিখলে সারা জীবন শেষ হয়ে যাবে কোড লেখার জন্য। এই জন্য অনেক ধরনের ওয়েবসাইট বা অনেক ধরনের টুল ইউজ করা হয়। তার ভিতরে একটা হচ্ছে অ্যাটম। জাস্ট হালকা একটু পরিচয় করে দিই, যেহেতু মানে HTML আর পরবর্তী কোনো কথা বলার সুযোগ পাবো না। এই সফটওয়্যারটা ইউজ করা হয়, এই সফটওয়্যার দিয়ে খুব সহজে আপনি HTML কোড লিখতে পারবেন। আপনি এক লাইন লিখবেন, ইনি পরের লাইন লিখে দিবেন। এরকম অনেক ধরনের সফটওয়্যার আছে যেগুলো ইউজ করা হয় আপনি HTML কোড লেখার জন্য। আর একটা বার যখন আপনি বুঝতে পারবেন যে HTML কোডগুলো কিভাবে বিন্যস্ত থাকে, তখন আর আপনার কোড লেখার দরকার নাই। আপনি কোড কপি করে নিয়ে আসার পরেও ওখানের ভিতরে যে এলিমেন্টগুলো আছে সেগুলো চেঞ্জ করে দিয়ে আপনি নিজের হিসেবে আপনি যদি ডিক্লেয়ার করেন, কেউ আপনাকে আটকাতে আসবে না। জাস্ট সিগনেচার বা এই যে বিষয়গুলো থাকে, এই জিনিসগুলো আপনি ইনশিওর করতে হবে যেগুলো ঠিক মতো ক্লিয়ার করছেন কিনা, আদারওয়াইজ অবশ্যই আটকা পড়বেন। ওকে, তাহলে আমাদের HTML বিষয়টা ক্লিয়ার হয়ে গেল, HTML কি, CSS কি। আচ্ছা, এটা শেষ, এটা কাজ শেষ, এটা কাজ শেষ। ওকে, এখানে এটুকু কাজ শেষ। তাহলে এখন আমাকে এখানে বলতেছে কি গুগল ট্যাগ ম্যানেজার, সেটা একটু আমরা ওখানে যাই। গুগল ট্যাগ ম্যানেজার, আচ্ছা, গুগল ট্যাগ ম্যানেজার বলতেছে যে ঠিক আছে, তুই যা আমাকে ইউজ করবি তার আগে আমাকে প্রমাণ করে দে যে তুই মানে এই ওয়েবসাইটটা তোর। আপনি এখন চাচ্ছেন যে আপনার গুগল ট্যাগ ম্যানেজারটা আপনি ইয়েতে ইউজ করতে যাচ্ছেন, ওটার নাম কি, Amazon.com এ। অ্যামাজন কি, অ্যামাজনের মালিক কি আপনি? তো আপনি চাচ্ছেন অ্যামাজনে কে কে কি ধরনের মানে প্রোডাক্ট পারচেজ করতেছে, কে কার্ড করতেছে, সেই ডকুমেন্ট আমার লাগবে। তাহলে কি আমাকে সেই সুযোগ গুগল দিবে? না। তো সেক্ষেত্রে আপনার যে ওয়েবসাইটটা আপনার, সেটা আপনাকে গুগলের কাছে প্রুভ করতে হবে। তাই গুগল বলতেছে যে ঠিক আছে, আমি তোকে আমার এই ট্যাগ ম্যানেজার ইউজ করতে দিব, কিন্তু শর্ত আছে একটা। কি শর্ত? সেটা হচ্ছে হলো যে তোর যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে আমার এই কোডটা কপি করে দে। কপি করলে ভেরিফাই হলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ তোরটাতে আমার মানে তোরা আমার ভিতরে একটা সম্পর্ক আছে। আপনি এখন যাই যদি বলেন যে অ্যামাজনের মালিক আমি, অ্যামাজনে কে কে ভিজিট করতে আসছে সেই অডিয়েন্স গুলো আমার লাগবে, সেই অডিয়েন্সের ইনফরমেশন রিপোর্ট আমার লাগবে, তাহলে গুগল আপনাকে কখনোই সেই সুযোগটা দিবে না। তো গুগল এখানে বললো যে ঠিক আছে, তোর ওয়েবসাইটে আমি শুধুমাত্র তোকে অ্যাক্সেস দেবো, সেজন্য তোকে কি করতে হবে, এই যে কোডটা আছে এই কোডটা নিয়ে যে পেস্ট করতে হবে। কোথায় করতে হবে?
হেড অফ দ্য পেজ অ্যাজ পসিবল। হাই, আচ্ছা প্রথম থেকে দেখি, পেজ দিস কোড, মানে এই কোডটা পেজ করতে হবে অ্যাজ হাই, সবচাইতে উপরে, ইন দ্য হেড অফ দ্য পেজ অ্যাজ পসিবল, পেজের যে হেড ট্যাগটা আছে সেটা সবচাইতে উপরে। আচ্ছা আমি কপি করে নিয়ে এখানে কপি অপশন আছে, কপিতে ক্লিক করলাম। আর আমার যে ওয়েবসাইট আছে সেখানে ব্যাক করি। আমার বলতে আমাদের এটা দিন ভাইয়ের ওয়েবসাইট আর কি। আচ্ছা আমি সাইট অ্যাডমিনে ক্লিক করলাম। প্যান্থিয়ন এখানে তো একটু বুঝতে পারছেন কিভাবে কি হচ্ছে। সাইট অ্যাডমিনে ক্লিক করার পর এখানে দেখেন আমার থিম নামে অ্যাকশন অপশন থাকার কথা, থিম, এই যে অ্যাপিয়ারেন্স, আসার পর থিম আছে, থিমের নিচে দেখেন থিম এডিটর। আচ্ছা আমি এটা একটু লিখে দিই, না আচ্ছা ভুলে যাবেন। প্রথমে আসলেন কোথায়, ড্যাশবোর্ডে, এইটুকু তো ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। ওকে, তাহলে আমাকে বলতেছে যে প্রথমে তোকে যেতে হবে কোথায়, প্যান্থিয়নে। যেহেতু আমি প্যান্থিয়নে গেছি, তারপর আমরা কি গেছি, ড্যাশবোর্ডে, আমার ওয়েব ওয়ার্ডপ্রেস খুঁজে বের করছি, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে গেছি। ড্যাশবোর্ডে যাওয়ার পর আমাকে বলছে অ্যাপিয়ারেন্সে যেতে হবে, অ্যাপিয়ারেন্স। আচ্ছা, যাওয়ার পর ওখানে একটা অপশন দেওয়া আছে, সেটা হচ্ছে হলো থিম এডিটর। থিম এডিটর আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে একটা এটা ওয়ার্নিং দিয়ে দিচ্ছে যে আপনি আসছেন হচ্ছে হলো আমাদের ওয়ার্ডপ্রেসের যে থিমটা সেটা এডিট করার জন্য। একটু জুম করে দেখাই। আচ্ছা, সে আমাদের একটা নোটিশ দিল, ওয়ার্ডপ্রেস থেকে আমাদের একটা নোটিশ দিচ্ছে যে আপনি আসছেন আমাদের ওয়েবসাইটটা এডিট করার জন্য ড্যাশবোর্ড থেকে, এডিট ইওর থিম, উই রিকমেন্ড দ্যাট ইউ ডোন্ট, ওরা বলতেছে যে আপনি এই কাজটা করেন না। কেন করেন না? এডিটিং ইওর থিম ডিরেক্টলি কুড ব্রেক ইওর সাইট অ্যান্ড চেঞ্জ মে বি লস্ট ইন দ্য ফিউচার আপডেটস। কি বললো যে যদি আপনি এডিটটা থিম করতে যান, থিমটা যদি এডিট করতে যান আর এতে যদি কোনো একটা সমস্যা দেখা দেয়, তাহলে আপনার ওয়েবসাইটটা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আর একই সাথে কি হবে, ইওর চেঞ্জেস মে বি লস্ট ইন ফিউচার আপডেট, আর পরবর্তীতে যে ফিউচার আপডেট সেটার কোনো মানে হেল্প সে সহায়তা করতে পারবে না। তার মানে সে গুগলের মানে থিম এডিটর আমাদেরকে মানা করে দিচ্ছে যে আপনারা না বুঝে এখানে কি করবেন না, এডিট করবেন না। If you need to tweak more than your theme CSS, you might want to try making a child theme. আচ্ছা, ওয়ার্ডপ্রেসে দুটো থিম থাকে, একটা হলো মাদার থিম, একটা হলো চাইল্ড থিম। তো ওরা বলছে যে আমরা এটা চাইল্ড থিমে যাই ইউজ করে আসেন, সমস্যা নেই, কিন্তু এই থিমে ইউজ করলে জিনিসটা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। তারপরে যদি বলতেছে যে না আমি এখানে করব, ইফ ইউ ডিসাইডেড টু গো ahead with direct edits anyway, use a file manager to create a copy with new name and hang on to the original. That way you can re-enable function version if something goes wrong. এটা বুঝতে পারছেন না কি বলতেছে? প্রথম যেটা বললো সেটা হচ্ছে যে ভাই আপনি এডিট করার কোনো দরকার নেই, যা আছে ওটা ওইভাবে রাখেন, এতে আমরা ওয়েবসাইটটা নষ্ট হতে পারে। আপনি বললেন যে না আমি ওয়েবসাইট এডিট করব। সে বলছে যে ভাই দরকার নাই, আপনার ওয়েবসাইটে দরকার হলে আপনি চাইল্ড থিম ইউজ করেন। সে চাইল্ড থিম ইউজ করে সে বাচ্চাটার উপর আপনি অ্যাপ্লিকেশন করেন। তা আপনি বলেন যে না আমি মাদার থিমেতে ইউজ করবো। তখন সে বলছে ঠিক আছে, আপনি যখন করতেই চাচ্ছেন এরকম থিমে আপনি অ্যাপ্লিকেশন, তাহলে আমার যেখানে যে কোডগুলো আছে সেগুলো কপি করে অন্য কোথাও রাখেন, যাতে পরবর্তীতে নষ্ট হলেও আপনি আমাকে কি এই কোডটা দিয়ে আপনার এই থিমটা ইনেবল করে নিতে পারেন। বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার। জি ভাইয়া। আচ্ছা, তাই আমি এখানে বললাম যে ঠিক আছে আমি বুঝতে পারছি, আই আন্ডারস্ট্যান্ড। ওকে, এখন ডানে দেখেন, ডানে বিভিন্ন ধরনের অপশন দেওয়া আছে। এখানে একদম নিচে আপনি একটা ওয়েবসাইটের একটা জিনিস খুঁজে বের করতে হবে, সেটা হচ্ছে head.php। এই যে header.php পাইছেন, এখানে দেখেন জুম ইন করতেছি আমি, হয়ে গেল। এই যে থিম header.php লেখা আছে, দেখছেন? জি ভাইয়া। তো এই জিনিসটা আমাকে খুঁজে বের করতে হবে। আমাদের এই ডান পাশে আসার পর header.php টা খুঁজে বের করতে হবে। আচ্ছা, আর যদি আপনার মনে হয় যে দরকার নাই সেক্ষেত্রে করতে পারেন, সমস্যা নাই। আমি header.php তে মুভ করলাম। আচ্ছা, এখানে বিভিন্ন ধরনের অপশন লেখা আছে। ওখানে আমাকে একটা শর্ত দিয়েছিল, আপনার মনে আছে যে অবশ্যই সেই জিনিসটা হেড ট্যাগের ভিতর থাকতে হবে এবং সর্বোচ্চ প্রথমে থাকতে হবে। তা আমার ওয়েবসাইটে হেড ট্যাগ আমি খুঁজে পাইছি এখানে,
এটা হেডের ক্লোজিং ট্যাগ। তাহলে ওপেন ট্যাগ খুঁজে বের করি। এখানে টাইটেল শেষ হচ্ছে, হেড কই গেল? এই যে হেড, হেড পাইছি। তাহলে বলছে যে হেডের সবচাইতে উপরে যে অবস্থানটা, সেই জায়গায় আমাদের ওই লিঙ্কটা কি করতে হবে? কপি পেস্ট করতে হবে। আমি কপি করে নিলাম, নেওয়ার পর এখানে যে আমি পেস্ট করলাম। আচ্ছা, করার পর এখানে কি বললো? আপডেট ফাইল। আপডেট ফাইলে ক্লিক করা মাত্র সেই জিনিসটা কি আপডেট হয়ে যাবে। ওকে, তা আমরা ওটা পরে আগে বডিটাও নেই। এই যে বডি ট্যাগটা আমরা পেয়ে গেছি, দেখতে পাচ্ছেন বডি ট্যাগ। জি ভাইয়া। আচ্ছা, আর এখান থেকে আমি কি করব? বডি ট্যাগটা কপি করব, গুগল ট্যাগ ম্যানেজারটা কপি করব। এই যে কপি করে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমার এই বডি অপশন কই গেল? হ্যাঁ, বডি অপশনের সবচাইতে উপরে এখানেও একই জিনিস লেখা আছে। যদি আমরা এখানে নোটিস করি, অ্যাডিশনালি একই সাথে আপনাকে যে কাজটা করতে হবে, পেস্ট দিস কোড ইমিডিয়েটলি আফটার দ্য ওপেনিং বডি ট্যাগ। বডি ট্যাগের পরপরই যে জায়গাটা আছে সেখানে পেস্ট করতে হবে। তো আমি ওখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, তাহলে আমরা বডি ট্যাগটা কি পেস্ট। এখন যদি আমি আপডেট ফাইলে ক্লিক করি, সাথে সাথে আমার যে এখানে কোডটা আছে, কোডের ভিতর কি আমার গুগল ট্যাগ ম্যানেজারটা কি হয়ে যাবে? ইনস্টল হয়ে যাবে, তাই তো? জি আচ্ছা, এখন আমি এভাবে কাজ করব না। আমার যেহেতু আমার এখানে ওয়েবসাইটের ভাঙে যাওয়ার একটা সম্ভাবনা আছে, যদি আমি এখানে ভুলভালভাবে ইনস্টল করি তাহলে আমার ওয়েবসাইটটা কি ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমি অন্য একটা মাধ্যম ইউজ করব, সেটা হচ্ছে এক ধরনের প্লাগইন পাওয়া যায়। আচ্ছা, জি, কিভাবে বুঝলাম? আচ্ছা, কিভাবে কপি পেস্ট করতে হবে সেটা তো বুঝতে পারছেন। হ্যাঁ, আচ্ছা, প্রথমত আমরা গুগল ট্যাগ ম্যানেজারটা আমরা ইনস্টল করার জন্য কিভাবে কপি পেস্ট করব সেই জিনিসটা আমরা শিখলাম। কিন্তু আমাদের একটা সম্ভাবনা আছে কি, যদি আমাদের ভুলভালভাবে কপি পেস্ট হয়ে যায় সেক্ষেত্রে আমার ওয়েবসাইট নষ্ট হওয়ার একটা পসিবিলিটি আছে না? জি হ্যাঁ আছে। তাই সেটা আমরা স্কিপ করে যদি অন্য কোনো অপশন থাকে, বেটার অপশন বা অন্য কোনো অপশন থাকে, আমরা সেটা ইউজ করবো না? অবশ্যই। অবশ্যই। আচ্ছা, তাহলে আমরা ওখানে একটা চেঞ্জ করে আমরা একটা মানে অন্য একটা অপশন খুঁজে বের করব। সেটা হচ্ছে একটা প্লাগইন পাওয়া যায়, যে প্লাগইনে এই কাজটা করে দেয়। তাহলে এখানে দেখেন প্লাগইন নামে একটা অপশন আছে। আমার এটা লাগতেছে না, আমি এটা ইনস্টল করলাম না, কিন্তু শিখে রাখলাম যে কিভাবে ইনস্টল করতে হয়। আসার পর এখানে অ্যাড নিউ লিখে সার্চ করেন। এখানে অনেকগুলো আসছে, তা এখন আমার যেটা লাগবে সেটা হচ্ছে হলো আহ, ওটার নাম হচ্ছে হলো ট্যাগ ম্যানেজার। ট্যাগ ম্যানেজার লিখে সার্চ করার মতো চলে আসবে। আগে ডুরাসেল ছিল, এখন মনে হয় আপডেট করছে। এই তো গুগল ট্যাগ ম্যানেজার ফর ওয়ার্ডপ্রেস, সেম জিনিস না? জি ভাইয়া। এখন এই প্লাগইনটা আমাদের ওয়েবসাইটে ইনস্টল করে নিই। এন্ড ইনস্টল করার পর বলছে অ্যাক্টিভেট করে নাও, তো আমি এখানে অ্যাক্টিভেট করে নিলাম। আচ্ছা, তাহলে অ্যাক্টিভেট হয়ে গেছে, যে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাক্টিভেট। ওকে, তো এখন যদি আমি সেটিংসে ক্লিক করি, আচ্ছা আগে একটা রিফ্রেশ দিই। সেটিংসে যদি ক্লিক করি দেখেন এখানে গুগল ট্যাগ ম্যানেজার নামে একটা অপশন এখানে চলে আসছে। আমাদের কাজটা এখানে। আচ্ছা, এখন এখানে কি বলছে যে গুগল ট্যাগ ম্যানেজার যে একটা আইডি আছে সেটা যদি প্রোভাইড করিস তাও কাজ হয়ে যাবে। তাহলে আমি গুগল ট্যাগ ম্যানেজারে চলে যাই। আমার এখানে একটা আইডি দেওয়া আছে, দেখতে পাচ্ছেন একটা আইডি। জি ভাইয়া। এটা হচ্ছে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার আইডি। এটা আমরা যদি এখানে পেস্ট করি সেক্ষেত্রে আমাদের কি কাজ হয়ে যাবে। আচ্ছা, হয়ে গেছে। এই যে ওটার যে ফরম্যাটটা জিটিএম, জিটিএম ঠিক আছে। তারপরে যে 5টা ডিজিট, সে 5টা ডিজিটের জায়গায় আমাদের 7টা বা 8টা যে কয়টা ডিজিটই থাকুক সেগুলো এখানে আমরা ফিল আপ করছি। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। এখানে বলছে যে কন্টেইনার কোড প্লেসমেন্ট, এটা আপনি কোথায় রাখতে যাচ্ছেন, শেষে রাখতে যাচ্ছেন না শুরু রাখতে যাচ্ছেন সেটা বিষয়। আমরা এখানে কিছুই করব না। এখানে দেখি কোডলেস ইনজেকশন, নো টুইক রাইট প্লেসমেন্ট বাট এক্সপেরিমেন্টাল, কুড ব্রেক ইউর কন্টেন্ট। আচ্ছা, নট রিকমেন্ড বাই গুগল, নো টুইক ইন ইউর টেমপ্লেট রিকোয়ার্ড। আচ্ছা, কাস্টম কোডলেস অফ। আচ্ছা, আমি ফুটারে থাকলো এন্ড জিনিসটা সেভ চেঞ্জেস আমি ক্লিক করলাম। আচ্ছা, সম্ভবত আমার এটা ইনেবল হয়েছে কিনা সেটা এখন আমরা বুঝবো কিভাবে। আমরা শুরুতে একটা ওয়েবসাইট ইউজ করছিলাম,
একটা এক্সটেনশন ইউজ করছিলাম গুগল ট্যাগ ম্যানেজার, যেটা কাজ করছে কিনা। তো আমি এখানে যদি দেখি যেখানে ট্যাগ ম্যানেজার ইউজ করছে কিনা, হ্যাঁ এরা গুগল ট্যাগ ম্যানেজার এখানে কাজ করছে। আচ্ছা, আমরা যদি আরেকটা ওয়েবসাইটে যাই, র্যান্ডমলি যদি আরেকটা ওয়েবসাইটে যাই, এখন যদি আমরা এখানে চেক করি যে ট্যাগ ম্যানেজার এখানে কাজ হয়েছে কিনা, ইনেবল, ওকে, রিফ্রেশ দিয়ে একবার দেখি। আচ্ছা, এখানেও কি ট্যাগ ম্যানেজার ইনেবল করা আছে। এখন আমার ওয়েবসাইটটা যদি এখন দেখি, এখানে যদি ট্যাগ ম্যানেজার একটু সিলেক্ট করে দেখি আছে কিনা, এখানে বলছে যে রেজাল্ট অফ ট্যাগ অ্যানালাইসিস, আচ্ছা নো ট্যাগ ফাউন্ড। আচ্ছা, এখানে আমি একটা রিফ্রেশ দিয়ে দিই। আবার নতুন করে ইনেবল করে নিয়ে আরেকবার দেখি। আচ্ছা, নো ট্যাক্স ফাউন্ড মানে আমার এখানে, আচ্ছা পাওয়া গেছে, গুগল ট্যাগ ম্যানেজারটা এখানে পাওয়া গেছে, দেখছেন আসছে এখন। হ্যাঁ আচ্ছা, এখানে কিছু ইরর দেওয়া হয়েছে, সেই ইরর গুলো কি, অ্যান ইরর অকার্ড while the tag was fired the sending request। আচ্ছা, এগুলো কিছু সমস্যা হবে, এর কারণটা কি বলেন তো? তাই এখানে যত কিছু করি কিছু না কিছু একটা ইরর রাখে যাবে, কারণ হচ্ছে আমাদের ওয়েবসাইটটা কি ইয়ে না, পারফেক্ট একটা ওয়েবসাইট না। তাহলে গুগল ট্যাগ ম্যানেজারটা কিভাবে আমরা ইউজ করবো সেটা আমরা শিখলাম। আচ্ছা, আমি এক্সটেনশনের নামটা এখানে শেয়ার করতেছি, করছি মনে হয়, ট্যাগ অ্যাসিস্ট্যান্ট লেগাসি। আচ্ছা, তাহলে আমি পুরোটা একবার সামারি করি যে জিনিসটা কিভাবে কাজ করলো। প্রথমে আমরা ওয়েবসাইটে আসছি, আসার পর সেটিংসে গেলাম, সেটিংসে যাওয়ার পর প্লাগইন থেকে জিনিসটা নিছি, প্লাগইনে যাওয়ার পর, আচ্ছা এটা আমি লিখে দিই এখানে, অ্যাপিয়ারেন্স, থিম এডিটর, হেডার ট্যাগ, কপি পেস্ট, কোড পেস্ট, প্লাস বডি ট্যাগ, তারপরে কি কপি পেস্ট। তারপরে কি করছিলাম, সেভ আপডেট। আচ্ছা, এইটুকু কাহিনীর ভিতরে আশা করি কারো কোনো সমস্যা হয় নাই। এটা ছিল হচ্ছিল সিনারিও 1, সিনারিও 1 ছিল এটা, সিনারিও 1। আচ্ছা, এখন আমরা সিনারিও 2 নিয়ে আলোচনা করব। সিনারিও 2 এ কি হবে, এটা হচ্ছে সিনারিও 2। এখানে যেটা হবে সেটা হচ্ছে হলো আমরা এইভাবে আপডেট করতে পারি। আর সিনারিও 2 এ যেটা বললো, আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি, ড্যাশবোর্ডে গেছি, যাওয়ার পর কি করছিলাম আমরা এখান থেকে টুলস অপশনে যাওয়ার পর, টুলস না সরি প্লাগইনসে যাওয়ার পর অ্যাড নিউ, প্লাগইনস দেন অ্যাড নিউ। ওকে, তারপরে যেটা অপশন আসতেছে সেটা কি ছিল, তারপর আমরা সার্চ প্লাগইন থেকে কিনেছি ট্যাগ ম্যানেজার।
ওকে, গুগল ট্যাগ ম্যানেজার ফর ওয়ার্ডপ্রেস, এটাকে আমি কি করছি, সার্চ এন্ড অ্যাক্টিভ, সার্চ, ইনস্টল এন্ড অ্যাক্টিভ, গুগল ট্যাগ ম্যানেজার ফর ওয়ার্ডপ্রেস। তারপর কি করছিলাম আমরা, আমাদের একটা হিস্টোরি দেওয়া ছিল, এখানে একটা ইনফরমেশন দেওয়া ছিল, গুগল ট্যাগ ম্যানেজারে আমাদের একটা ইনফরমেশন দেওয়া ছিল, কোথায় সেটা, এই তো এখানে ট্যাগ ম্যানেজার আইডি আর কি। আচ্ছা, কপি পেস্ট ট্যাগ ম্যানেজার আইডি, আচ্ছা, দেন সেভ আপডেট, এটা করে আমরা কি দ্বিতীয় সিনারিওতে কাজ পার করছিলাম। তো এটা ছিল কিভাবে আমরা গুগল ট্যাগ ম্যানেজারের সাথে আমাদের যে ওয়েবসাইটটা আছে সেটাকে কানেক্ট করব। ওকে, এটুকু তো বুঝতে পারছেন নাকি এখানে সমস্যা আছে? আচ্ছা, বুঝলাম ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এটুকু থাকলো। আর ইনস্টল বেস কোড, যেটা আমরা কিভাবে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার সাথে আমাদের পিক্সেলের কানেকশন করব, এটা আমরা একটু পরে দেখব। তো এইটুকু নিয়ে আর কোনো সমস্যা নেই। আর পেন্থিয়নে কি আমরা HTML ব্যবহার করে পেজটাকে আমাদের মতো করে সাজিয়ে নিতে পারবো? আচ্ছা, আপনি চাইলে সাজা নিতে পারবেন, কিন্তু এক্ষেত্রে ওই যে নষ্ট হওয়ার হিউজ পসিবিলিটি আছে। থিম এডিটর থেকে থিম এডিট করতে পারেন, সমস্যা হবে না, প্র্যাকটিসের জন্য করতে পারেন, এটার জন্য তো আপনার পে করতে হচ্ছে না।